কলকাতাও লন্ডন হবে না, আর সুইজারল্যান্ড দার্জিলিং হতে পারবে না। মানে পুরো স্টেট মেশিনারি নিয়ে গেছিলেন। অভিষেক ব্যানার্জি ইজ দ্য মেন কিংপিং অফ দিস সিন্ডিকেট। নর্থ বেঙ্গলে তো এইমস হতেই দিল না। সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসায় বলি হচ্ছে বাঙালি মুসলমান। মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল যাচ্ছে মুসলমান। মাছ ভাত ফুটবল। 100%। আর তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি স্বপ্ন বেঁচেছিলেন, আমরা বাইক করেছি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনি যদি কর্মসংস্থান তৈরি করেন, আপনাকে বাধা দেওয়ার প্রয়োজন নেই। বাঙালি যা চিন্তা করে, বাঙালি যা ভাবে আর যা বাঙালি করে, সেটা কেউ প্রেডিক্ট করতে পারে না। বাঙালি আনপ্রেডিক্টেবল। নমস্কার, আমার নাম প্রমিতা মুখার্জি। আজকে বাংলার রায়ের পডকাস্টে আমরা আছি রিতেশদার সাথে। রিতেশদার সাথে আমরা আজকে পরিবর্তন যাত্রা নিয়ে কথা বলবো। পরিবর্তন যাত্রা যেটা শুরু হতে চলেছে, সেটা একখানা বিশাল প্ল্যান হচ্ছে। আপনাদের 5,000 কিলোমিটারের বেশি কভার করছেন, 63র বেশি র্যালি হচ্ছে, অনেকগুলো অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট কভার করছেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 230-এর বেশি। পরিবর্তন যাত্রাটা এক্স্যাক্টলি কি আর কি প্ল্যান করে রেখেছেন আপনারা? অ্যাকচুয়ালি পরিবর্তন যাত্রা অ্যাজ ইফ 9টা স্পট থেকে স্টার্ট হবে, 1লা এবং 2রা মার্চ। তাতে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নীতিন নবীন, ইনি থাকবেন কোচবিহারে। তার সঙ্গে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকবেন। একই সাথে ধর্মেন্দ্র প্রধান থাকবেন মেদিনীপুরের গড়বেতায়, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। সেখানে তার সাথে লিডার অফ দ্য অপোজিশন থাকবেন। এবং কৃষ্ণনগর থেকে শুরু করবেন প্রাক্তন সভাপতি এবং স্বাস্থ্যমন্ত্রী, ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তার সাথে থাকবেন ডক্টর সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, এবং বিজেপির সিনিয়র লিডার শ্রী রাহুল সিনহা। এছাড়াও আজ 1লা মার্চ আরেকটি সভা হবে, সেটা হবে কুলটিতে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী থাকবেন। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির প্রাক্তন সভাপতি মাননীয় দিলীপ ঘোষ। একইভাবে 2 তারিখ 5টা জায়গা থেকে শুরু হবে। হাওড়ার আমতাতে থাকবেন ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং। রায়দিঘি, মথুরাপুরের রায়দিঘিতে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সন্দেশখালীতে থাকবেন শিবরাজ সিং চৌহান। হাসান বিধানসভায় রামপুরহাট এই তারাপীঠে থাকবেন দেবেন্দ্র ফডনবিস, এবং আর একটা আছে। সব মিলিয়ে 9টি সভার মধ্যে দিয়ে যাত্রা উদ্বোধন হবে। আমাদের উদ্দেশ্য, এই যাত্রার নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এখনো ভোট ঘোষণা হয়নি। তো ভোট ঘোষণার আগে একটি সরকার 2011-তে যখন পালাবদল ঘটলো, সেই প্রেক্ষিতে বাংলার মানুষের সকলের মনে আছে। আমরা দেখেছি, আমার বয়সী যারা, তারা 34 বছরের বাম শাসনের একটা বড় অংশ, আমরা যখন বড় হচ্ছি তার মধ্যে তার প্রভাব ছিল। বাংলার রাজনীতি সঙ্গে আপনি যখন নিজের কোনো ব্যক্তিগত কাজে যখন বাংলার বাইরে যাবে, দেখবেন বাংলায় ভোট হলে একটা হইলই ব্যাপার, একটা উৎসবের মতো মেজাজ থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলার সাথে 4টি রাজ্যের ভোট হচ্ছে। আপনি যান তামিলনাড়ুতে, আপনি দেখে ফিলই করতে পারবেন না যে তামিলনাড়ুতে কোনো ভোট হচ্ছে। আমি বিএমসি ইলেকশন দেখে এলাম, মনেই হলো না ইলেকশন হচ্ছে। সেটাই বলতে চাইছি। বাংলার রাজনীতি একটা ঘরানা আলাদা। যেন বলে না কথায় কথায়, আমরা বাঙালিরা এই বিষয়ে একটু মানে মানে এটাতেও একটা প্রাইড ফিল করি। বাংলার রাজনীতি ইটস ডিফারেন্ট থিং। বাংলা আলাদা ব্যাপার। সে যে দলেরই পলিটিক্যাল ওয়ার্কার হোক না কেন, সে প্রতিপক্ষ তৃণমূল, সিপিএম, কংগ্রেসের হোক, বা আমাদের দলের, এটা মানে ওই আপনি বলতে পারেন না আমাদের মানে পূর্ব সংস্কৃতি, মেবি, মানে ওই এক্সাক্ট পলিটিক্যাল সংস্কৃতি। নট অনলি দ্যাট, বাংলার শিল্প, বাংলার সাহিত্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি, আমরা বলে থাকি না, আপনি যে সাবজেক্ট শুরু করুন, একটা ওই সাবজেক্টে বাঙালি কোনো নাম বাদ দিয়ে আপনি আলোচনা করতে পারবেন। সে তো ঠিকই। তো এই ব্যাপারে বাঙালির একটা মানে প্রত্যেকটা বিষয়ে গর্ব করার একটা জায়গা আছে। তো ঠিক একইভাবে রাজনীতির মধ্যেও একটা গর্ব করার ব্যাপার আছে। সারা দেশে পলিটিক্স হয় 10 to 5, আর বাংলায় রাজনীতিটা শুরু হয় 4টের পর। 4টের পরে যে কোনো এলাকার চায়ের দোকানে যদি আপনি আড্ডায় যান, ওটা একদম ডিফারেন্ট। ওটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে গিয়ে ওই ফিল পাবেন না। চা মুড়ি আর পলিটিক্যাল আড্ডা। এক্স্যাক্টলি। মুড়ি হোক বা না হোক, চায়ের দোকানের একটা আড্ডা, সে আড্ডার
আমাদের জেনারেশন ওটা মিসিং আছে, মানে এখনকার আড্ডায় ওটা মিসিং আছে। মাঝে মধ্যে যাই, যখন সময় পাই বন্ধুদের সাথে আমিও চায়ের আড্ডায় বসি। কিন্তু আপনার আড্ডা কোথায়? আমি উত্তর কলকাতায় ঘোষবাগান বলে একটি বস্তি, সেখানেই জন্ম। পাশে রেল কোয়ার্টার, বাবা রেলে চাকরি করতে, সেই সুবাদে রেল কোয়ার্টারে থাকা। তো ছোটবেলা থেকে আমরা বড় হওয়ার মধ্যে দেখেছি বিকেল 4টে থেকে ফুটবল খেলতে হবে। যেহেতু রেল কোয়ার্টারে থাকতাম, তো রেল কোয়ার্টারে একটা ইনস্টিটিউট ছিল, সেখানে টেবিল টেনিস বোর্ড ছিল, পাশে একটা ব্যাডমিন্টন খেলার শীতকালের ব্যাডমিন্টন কোর্ট হতো, লাইব্রেরি ছিল, সেখানে পড়ার ছিল, ক্যারাম বোর্ড ছিল, সিনিয়ররা ব্রিজ খেলতেন। তো বাচ্চাবেলা ছোটবেলা ওই ব্রিজ ফ্রিজ ওই সব মাথায় ছিল, কিন্তু ক্যারাম বোর্ড খেলা, টেবিল টেনিস 12 মাস হতো শীতকালে, ভলিবল আর ব্যাডমিন্টন। ফুটবল ক্রিকেটটা 12 মাস ছিল। আর যেহেতু গঙ্গাটা খুব কাছে, আমি যে স্কুলে পড়তাম গরমকালে ওই স্কুলটা 1 এপ্রিল থেকে মর্নিং হয়ে যেত। তো ওই 10:30টায় বাড়িতে এসে খেয়ে দিয়ে মিথ্যে কথা বলে এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি বন্ধুরা গিয়ে গঙ্গায় গিয়ে সাঁতার কাটা, ওফ! এটা ছিল লাইফ। এইটা ছিল কলকাতা। মানে মানে আমাদের ছোটবেলাটা ছোটবেলার এইভাবে বড় কলকাতা। ইয়ে হয়েছে। তারপরে ফুটবল লিগ শুরু হতো, তখন 30টা টিম মিলে কলকাতা ফুটবল লিগ হতো। 30টা লিগ, 30টা টিমের লিগ, মানে 30টা ম্যাচ হবে। খেপ খেলেছেন? আমি মানে ফুটবলটা কম খেলেছি, খেলিনি তা নয়, কিন্তু খেপ খেলার মতো ওই ক্লাসের প্লেয়ার অতটা ছিলাম না। না। এখন আপনি কথা বলছেন বলে নিজেকে মানে অনেক বড় করে দেখেন, এটা উচিত নয়, মিথ্যে কথাটা। খেলেছি, হ্যাঁ। গোলকিপার খেলতাম, কম খেলেছি, মানে সেকেন্ড না থার্ড ম্যাচেই আঙুলটা এভাবে মুচকে গেল। তারপরে কমিয়ে দিয়েছি। ক্রিকেটটা অনেক খেলেছি, মানে স্কুল খেলেছি, কলেজ টিমে ছিলাম, কিন্তু ফাইনাল 11-এ খেলতে পারিনি। বাট আই ওয়াজ দ্য পার্ট। ইউনিভার্সিটি ক্রিকেট চলছে, মানে ক্রিকেটটা একটা প্যাশনেটলি ক্রিকেটটা খেলতাম। সিনেমা দেখার অভ্যাস ছিল, কোন সিনেমা শুক্রবার রিলিজ হবে সেটা মানে মানে কোনো কম্প্রোমাইজ হবে না। সকালে রুমশো দেখে আসতে হবে, বাড়িতে মার খেতে হবে, এটা নিয়মিত একদম ফিক্সড। মোহনবাগান খেলা হবে, টিফিনের পর স্কুল যাব না, পরের দিন ফার্স্ট পিরিয়ডে মার খাবো, ওটা অ্যাকসেপ্ট ছিল, কিন্তু খেলা চালা যাবে। 87, 88 দুটো বছর লিগের আমি সবকটা খেলা দেখেছি মোহনবাগানের। আমি 87-এ মাধ্যমিক পাস করি, আমার মনে আছে বন্ধু বান্ধবরা সবাই তারকেশ্বর যাচ্ছে, তো না আমিও যাবো। তো সকালবেলা কালীঘাট থেকে জল তুললাম, বা সেদিন মোহনবাগান আর পোর্টের খেলা, মোহনবাগান যদি না যেতে তাহলে ইস্টবেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত। ওই সকালবেলা গিয়ে জল তুলে এনেছি, কিন্তু দুপুরবেলা চলে গেলাম খেলা দেখতে। ওই খেলা দেখে এসে তখন L9 L20 বাস চলতো, দোতলা বাস, ওইখান থেকে আবার এসে বাড়ি এসে তারপর করে আবার সন্ধ্যেবেলা তারকেশ্বর। তো এটা হচ্ছে বাঙালি, ওই জায়গা থেকে রাজনীতি ট্রান্সফর্ম করেছে। নিশ্চয়ই। তো বাঙালির সঙ্গে বাকি দেশের আপনি বাকি রাজ্যের লোকেদের তুলনা করতে পারবেন না। তো বাঙালি যে কাজটাই করে প্যাশনেটলি করে। হয়তো অনেকে দেখবেন যারা তারকেশ্বর যাচ্ছে তারা কতটা রিলিজিয়াসলি যাচ্ছে, আই হ্যাভ ডাউট। কারণ আমি একবার গেছি, আর একবার গিয়ে ঠিক করেছি আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, ওই ব্যাপারে নো কম্প্রোমাইজ সিন্স মাই চাইল্ডহুড। মানে এটা আমাকে কেউ শেখায়নি, মানে অন্তর থেকে আমি ওটা করি, আমি আজও করি। আমি মায়ের ভক্ত, আমি মায়েরই পুজো করি, রিলিজিয়াসলি করি, রোজ করি। কিন্তু একবার গেলাম তারকেশ্বর, যাবার পর ফিল হলো জীবনে কোনোদিন আর আমি ওই বাঁক নিয়ে আর বলে বাবা পার করেগা এটা আর করবো না। কারণ সারা রাস্তা জুড়ে যে মানে দৃশ্য দেখেছি, তারপরে মনে হলো ঠাকুরের নামে এটা নোংরামি চলছে, এটা ওয়ে হতে পারে না। নিজের মানে উইশকে ফুলফিল করতে গেলে এইসব, আমি 1.5 দিনে 1 দিনে পৌঁছে গেছি। আচ্ছা। রাত্রিবেলা বেরিয়েছি, ওইসব ব্যাকআপ কোথাও দাঁড়াই, আস্তে 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 করে পরের দিন 11টা 11:30টায় পৌঁছে গেছি। জলফল দিয়ে আমি গোটা পাড়ার লোক বলছে না তুই তো বাসে গেছিস, যেতে গেছি। আমার কাউকে বোঝানোর দরকার নেই, আই নো হোয়াট আই ডিড। আর আমি কনভিকশন আছে আমি কোথায় গেছি, কিসের জন্য গেছি। তো সেটাই আমি রাজনীতির ক্ষেত্রেও আমি দেখেছি। অনেক ক্ষেত্রে আমি আমার পলিটিক্যাল লাইফে, আমি 1989 সালে আই ওয়াজ জাস্ট 18 ইয়ার্স ওল্ড। আমি প্রথম বুথে বসি, আমি জানতাম না বুথ ফুথ কি যায় না, তার আগে বুথে গেছি। কারণ আমি যেখানে থাকতাম ওখানে একটা বিজেপির এক বড় নেতা থাকতেন, তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। তাদের বাড়িতে যাতায়াত আসা যাওয়া ছিল।
উনি রাজ্য বিজেপির সহসভাপতি ছিলেন। গত হয়েছে বছর দেড়েক আগে তিনি মারা গেছেন, তিনি আজ আমাদের মধ্যে নেই। তার হাত ধরেই বিজেপিতে আসা। তিনি দুবার পার্লামেন্টের ক্যান্ডিডেট ছিলেন। 2014 সালে মেদিনীপুরে প্রার্থী ছিলেন, 2009 সালে মনে হয় ব্যারাকপুরের প্রার্থী ছিলেন। 2-3 বার বিধানসভা লড়েছেন, রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার সাথে বিজেপিতে আসা। উনি 1985 সালে কর্পোরেশনের প্রার্থী। আমি ক্লাস 9-এ পড়ি। সবাই দেয়াল ফেয়াল লিখছে, আমিও গিয়ে তুলি ফুলি নিয়ে এলাম, চেষ্টা করলাম। 12টা দেয়াল লিখেছিলাম, এখনো মনে আছে। রেল কোয়ার্টারে 12-13টা দেয়াল আমার যে একদম ক্লোজ ফ্রেন্ড, সে কংগ্রেস করতো, ও আমার দেখা দেখি ও কংগ্রেসের দেয়াল লেখা চালু করলো। বুথে আমরা একসাথে বসেছি, ও কংগ্রেস আমি বিজেপি। আমি টেন্ডার এজ বুথে বসে গেলাম আমরা দুজনে। ওরও বয়স হয়নি, আমরা একসাথে একই ক্লাসে পড়তাম। ও অন্য স্কুলে পড়তাম, আমি অন্য স্কুলে। ও বুথে বসেছে, আমিও বুথে বসে। তো এইভাবে আমাদের ছোটবেলাটা কেটেছে। এবার আমাদের কি, আমাদের টাইমে 6টার পর যদি আমরা রাস্তায় বেরোতাম, বড়রা মারতো। আর কোনোদিন মা বাবারা বলেনি যে কেন ওরা মারলো। হয়তো আজকে তাদের শাসন, তাদের স্নেহে বড় হওয়াতে আমরা একটু ঠিকঠাক কথা বলতে পেরেছি। এখন এখন যখন আমরা যাই ক্লাবের, আমাদের যখন রিইউনিয়ন হয়, বছরে একবার স্পোর্টস হয়, অন্য কোনো কর্মসূচি হয়, তখন সেটা একদম ডিফারেন্ট থাকে। তো ওই ব্যাপারটা আছে। ওই জন্য যেটা আপনি প্রশ্ন করেছিলেন, আবার ঘুরে আসি, আড্ডাটা আলাদা। ওইখানে 1 কাপ চা, 2 কাপ চা, 3 কাপ চা, কোনো সময় 5 কাপ চা। সেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মারাদোনা, রোমারিও, রোনাল্ডিনো, কারেকা, বুরুচাগা সব আসবে। আজকের জন্য এমবাপ্পে, এমবাপ্পে, ওই জন্য বলছে। আমি ফ্রান্সকেও ইনক্লুড করলাম। এমবাপ্পে, মেসি থেকে শুরু করে তরুণ প্রজন্মের ব্রাজিলের ছেলেগুলোর, এই হচ্ছে বাঙালি। এটা আপনি অন্য যে কোথায় পাবেন? মাছ ভাত ফুটবল। 100% মাছ ভাতের কোনো বিকল্প নেই। তো এর বাইরে হতে পারে না। তো জীবনটা এটাই। যে আপনি বললেন কেন পরিবর্তন যাত্রা, তো যে 15 বছর আগে এই রাজ্যে যখন পালা বদল হলো, সেখান থেকে আমি শুরু করেছি। তো 34 বছর বামেদের যে অত্যাচার, যে বামেদের হেজিমনি, যে বামেদের একাধিপত্য, সবকিছু তাদের মতো করে করতে হবে। আমরা কলেজে দেখেছি, ইচ্ছে নেই এসএফআই করা, কিন্তু জোর করে লোককে করতে হবে। জোর করে 20 টাকা ওদের যখন আপনি ফি দেবেন, তার থেকে 20 টাকা দিতে হবে, ফোর্সফুলি দিতে হবে। তো এগুলো ছোটবেলায় আমরা দেখেছি। শ্রেণী ক্লাস থেকে জোর করে নিয়ে গিয়ে স্কোয়াডে ঘুরতে হবে, লোকাল নির্বাচনে গিয়ে সিপিএম এর জন্য কাজ করতে হবে। তো আপনি দেখবেন লেফট যেই এলাকাগুলোতে প্রয়োজনের থেকে বেশি অত্যাচার চালিয়েছিল, ওই রিজনটা হচ্ছে হাওড়া। মানে যেই মুহূর্তে আপনি উলুবেড়িয়াটা ক্রস করবেন, ওইখান থেকে শুরু করে গোটা দুই মেদিনীপুর, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এখন তো পূর্ব মেদিনীপুর সরকারিভাবে দুভাগে বিভক্ত, পশ্চিম মেদিনীপুর সরকারিভাবে দুভাগে বিভক্ত। তখন ঘাটাল সাব ডিভিশন, ঝাড়গ্রাম সাব ডিভিশন আর মেদিনীপুর সাব ডিভিশন মিলিয়ে একটা জেলা। ওই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব কাঁথি সাব ডিভিশন আর তমলুক সাব ডিভিশন, কাঁথি, তমলুক, হলদিয়া মিলে একটা জেলা। আপনি বাঁকুড়া, পুরুলিয়া, ওই গোটা পার্ট, ওই গোটা এলাকা জুড়ে আপনি দেখবেন ওই এলাকায় তুলনামূলক অত্যাচার অনেক বেশি ছিল ইন কম্পারিজন টু দিস পার্ট, ক্যালকাটা। কলকাতাতেও ছিল অন্যরকম। আমি বলছি আপনাকে, আমি তুলনামূলক বলছি। কলকাতার 2 24 পরগনা, বীরভূম আর নদিয়া, মানে কিছুই ছিল না এটা বলা যায় না, একদম ছিল। এবার কলকাতায় আপনি বেলেঘাটা, মানিকতলা, সারা বছর বিজেপি করতে পারবেন, কিন্তু ভোটে দিলে আপনি বিজেপি করতে পারবেন। আমার কেন্দ্র কাশীপুর, পুরনো কাশীপুর ছিল 6, 7, 8, 9, 19। 6 চিরকাল একটা অন্য ক্যারেক্টার, প্রচুর ইউপি বিহারের লোকজন আছে। ওই ওয়ার্ডটার একটু এটার কনফিগারেশনটা ভিন্ন। 7, 8, 9, 19 একদম প্রকৃত এদেশীয় লোকেদেরকে নিয়ে ওই জায়গাগুলো, পুরনো কলকাতা বলতে যেটা না, বাগবাজার, কুমারটুলি, রাজবল্লভ পাড়া, এইটা জিনিস ছিল পুরনো কাশীপুর। আজকের কাশীপুর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 বড়নগরের লাগোয়া 1 নম্বর ওয়ার্ড। তো আপনি যখন পুরোনো দিনে দিয়ে দেখবেন, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলেকশনে একজন
গাঙ্গুলি, নামটা মনে করতে পারছি না, 30,000 31,000 ভোটে কাউন্সিলর ইলেকশন জিততো। এমএলএ যেতে না, কাউন্সিলর জিততো 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের, এই সরি বাম সিপিআই। 1990 পরবর্তীকালে 1985 সালে ওখানে সুশীল পাল জিতেছিলেন, পরে ওনার দাদা মারা যায় ভোটের দিন, ওই যে সিপিএম জিতলো আর ঘুরে কোনোদিন ওখানে কংগ্রেস দাঁড়াতে পারে। তো আমরা ছোটবেলায় ওগুলো দেখেছি। ওই সিপিএম এর অত্যাচারের পর পালাবদল ঘটলো। মমতা মানুষকে বোঝাতে পেরেছিলেন, তিনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে আমি পারি, আমি পারবো সিপিএম কে সরাতে, সিপিএম হারতে পারে। মানুষ বিশ্বাস করেছিল এবং তারা মমতার ডাকে সাড়া দিয়ে তাদের সরকার গঠন। মানুষের অনেক প্রত্যাশা, আর তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি স্বপ্ন বেঁচেছিলেন, আমরা বাই করেছি। আমার দলের ভোট 2011 সালে দেখবেন 4% ভোট পেয়েছিল। জেনারেলি 1991 সালে আমরা 11% প্লাস ভোট পেয়েছিলাম। কিন্তু 5 বছর বর্তমান কাগজ, ঈশ্বর ছাড়া যারা কাউকে ভয় পায় না, ভগবান ছাড়া কাউকে ভয় পায় না, যাদের ট্যাগ লাইন, তো না একটা সময় সেখানে বরুণ বাবু রেগুলার পবিত্র কুমার ঘোষ, বরুণ সেনগুপ্ত এবং প্রবীর ঘোষাল, মাঝে মধ্যে রন্তিদেব সেনগুপ্ত, 5টা বছর আপনি এদের পুরনো লেখা পড়ুন। এরা বিজেপি সম্পর্কে বলতো বিজেপি দল ভালো, বিজেপির নেতা ভালো, বিজেপির নীতি ভালো, কিন্তু বাংলায় বিজেপিকে ভোট দিলে বিজেপি জিতবে না। এমফাসিসটা ছিল ওই জায়গায়, কি ভোট দিলে বিজেপি জিতবে না। তো কাকে ভোট দিতে হবে? তো বিজেপিকে ভোট দিলে সিপিএম জিতবে। দিস ওয়াজ দ্য মাইন্ডসেট। মানে গেলানো কাকে বলে, আজকে যারা গদি মিডিয়া বলে চিৎকার করছে, তাদের বর্তমানটা ওই দিকে, ওই যুগের বর্তমানটা পড়া উচিত, যে হোয়াট ওয়াজ দেয়ার প্ল্যান। কারণ বিজেপির উত্থান হয়ে গেছে, তো বিজেপির বিরোধিতা নয়, বিজেপিকে বোঝানো হচ্ছে, মানে পাঠকদের বোঝানো হচ্ছে যে বিজেপি দল ভালো, বিজেপির নেতা ভালো, বিজেপির নীতি ভালো, কিন্তু বিজেপিকে ভোট দিলে বিজেপিও জিতবে না, সিপিএম জিতবে। তো কি করতে হবে? তো সিপিএম কে হারানোর জন্য মমতাই একমাত্র বিকল্প। মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিকল্প, কংগ্রেস বিকল্প নয়, মমতাই হচ্ছে বিকল্প, আর মমতার নেতৃত্বে কংগ্রেস বিকল্প। আপনাদের মনে হবে 96 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস দল নিজের ভোট প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এবং ইউটিউবে গিয়ে সার্চ করবেন, গুগল সার্চ করবেন, আলিপুরে যেটা ডিএম অফিসের সামনে আজকের মুখ্যমন্ত্রী একটা চালা বেঁধে সেখানে বসে ধর্ণা দিচ্ছে। কিসের জন্য? শঙ্কর সিং এর টিকিট বাতিল করতে হবে, সুলতান আহমেদের টিকিট বাতিল করতে হবে, আব্দুল মান্নানের টিকিট বাতিল করতে হবে, আর একজন কেউ ছিলেন, নামটা আমি মনে করতে পারছি না, 4 জনের টিকিট বাতিল করতে হবে। একটু কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই, তিনি প্রকাশ্যে রাস্তায় ধর্ণা দিচ্ছেন, গলায় শাল দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। গুগল করুন, আপনি পাবেন সেই দৃশ্য। উনি ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। এত কিছুর পরেও যে দলটি 91 সালে 41-42 থেমে গেছিল, সেই দলটি 1996 সালে 82টি আসন পেল। কারণ ওই 91 সালে বিজেপির 11% ভোট, ক্রমবর্ধমান লাগাতার মানে ক্যাম্পেইন চালিয়ে যে বিজেপিকে ভোট দেওয়া মানে সিপিএম কে জেতানো, বিজেপির পক্ষ থেকে যারা ভোট দান করেছিলেন তারা আবার কংগ্রেসের দিকে ফিরে গেলেন। সেখানে কংগ্রেস কিচ্ছু না করে 5 বছর 41 থেকে আবার 82 আসনে পৌঁছে গেল। তো এইটা ছিল ওই সময়কার এত বড় যারা স্ট্র্যাটেজি, তো তারা চালালেন। আর আজ একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত গদি মিডিয়া দেখবেন, কালকে দিনে যখন আপনারা আপনার পেজে এই পডকাস্ট যখন আপলোড করবেন, দেখবেন নিচে কত ধরনের আপনাদের কমেন্ট করা হবে। তো এটা নতুন নয়। তো যেটা বোঝাতে চেয়েছিলাম, যেটা বলতে চাইছিলাম, তো এর বিকল্প মানুষ মমতাকে বেছে নিয়েছেন। তিনি যা যা বলেছিলেন, কলকাতা লন্ডন হবে, দীঘা গোয়া হবে, দার্জিলিং সুইজারল্যান্ড হবে, এসব তিনি বলেছিলেন। বাংলা বাঙালি বিশ্বাস ছিল যে দীঘা গোয়া হতে পারে না, কলকাতা ও লন্ডন হবে না, আর সুইজারল্যান্ড দার্জিলিং হতে পারবে না। কিন্তু তারা ভোট দিয়েছিল, কারণ তারা সিপিআইএম কে পরাজিত করতে চেয়েছিল। তৃণমূল কংগ্রেস জিতেছিল বলে আমি আজও বিশ্বাস করতে পারি, আমি বিশ্বাস করি না সিপিআইএম হেরেছিল। কারণ আপনি যদি 2011 ব্রিগেড
সিপিএম এর ব্রিগেডের যদি ফুটেজ বের করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই ভিড়, ওই উন্মাদনার পর একটা দল কি করে আটতে পারে। সে দল হওয়ার কথা নয়, কিন্তু এর নাম বাঙালি। বাঙালি যা চিন্তা করে, বাঙালি যা ভাবে, আর যা বাঙালি করে, সেটা কেউ প্রেডিক্ট করতে পারে না। বাঙালি আনপ্রেডিক্টেবল। বাঙালি আনপ্রেডিক্টেবল আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। বাঙালি যেটা পারে সেটা কেউ করে দেখাতে পারবে না। কারণ বাঙালিরা সিপিএম কে উৎখাত করেছিল, মমতাকে নিয়ে এলো। আপনি ভাবুন, একটা দল 1952 থেকে 2011 পর্যন্ত, আমি সিপিএম এর কথা বলছি, লাগাতার কংগ্রেস বিরোধিতার রাজনীতি করলো। আপনি হয়তো যে পাড়ায় থাকেন সেখানেও হয়তো একটা ছোটখাটো শহীদ বেদি হবে, সেখানে হয়তো লেখা হবে অমুক সালে অমুক কংগ্রেসি গুন্ডাদের দ্বারা নিহত অমুক ব্যক্তি, অমুক ডেট ফেট সবকিছু মনে আছে। সেই ডেটে গিয়ে তারা ওখানে লাল সেলাম দেয়। সেই দলটি 2016 সালে যখন কংগ্রেসের সাথে আতাত করে নির্বাচনে গেল, বাংলার মানুষ, রাজনৈতিক সচেতন বাঙালি, সেই সিপিআই এর যারা 2006 সালে যাদের 230-এর বেশি আসন ছিল, যার কে ভিত্তি করে আমরা 230, ওরা 30 বলে অধ্যুত দেওয়াতে পেরেছিলেন বুদ্ধবাবু, তাদের সেই দলটাকে মাত্র 10 বছরে শূন্যে পৌঁছে দিল বাঙালি। এটা হচ্ছে বাঙালি। তো তখন ছিল কংগ্রেসের সাথে সিপিএম এর আতাত, এখন তো বি টিম হয়ে গেছে সিপিএম তৃণমূলের ফিশ ফ্রাই অ্যালায়েন্স, যেটা আমরা বলতে থাকি। দেখুন না, শুধু ফিশ ফ্রাই কেন, মমতা তিনটি বৈঠকে ডাকছেন, সীতারাম এসো, পাশে বসো। এটা আপনি তো অনেক পুরনো বিমানবাবু খেয়েছিলেন ফিশ ফ্রাই, তারপরে অনেক জল গড়িয়ে গেছে। আপনি যে কোনো সন্ধ্যাবেলা টিভি চ্যানেলের ডিসকাশন গুলো দেখুন, সাবজেক্ট যাই থাকুন না, বিজেপিকে আক্রমণ করতে কংগ্রেস, সিপিএম এর তৃণমূলের নেতারা যখন দাঁড়িয়ে এক সুরে কথা বলছে, আপনি যদি নিচে নাম না লেখা থাকে, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনটা সিপিএম কোনটা কংগ্রেস। অল আর সেম সেম পেজ, একই বক্তব্য, একই লাই। আচ্ছা বলুন তো, 2021-এ গোটা কলকাতায় আপনারা দেখলেন নো ভোট টু মোদি। বাংলায় কবে বিজেপি এলো? বাংলায় তো বিজেপি নেই, তাহলে নো ভোট টু মোদি কেন? যে কোনো একটা বিজেপি উপরে অ্যান্টি মুসলিম স্টিগমা আছে, আমি সেটাকে ডিফেক্ট করার কোনো আমার বাসনা নেই, কারণ যারা লাগিয়েছেন এটা তাদের কাজ। আমি উল্টো প্রশ্ন করতে চাই, বাঙালি মুসলমানদের সংখ্যা যেটা, তাদের চাকরিতে পার্টিসিপেশন, তাদের ব্যবসায় পার্টিসিপেশন, তাদের সামাজিক উন্নয়নের পার্টিসিপেশন, যে কোনো ইন্ডেক্সে আপনি তুলনা করুন। সাচার কমিটির রিপোর্টেও তো দেখা আমি যাচ্ছে। সেটা বলছি, আপনি যে কোনো ইন্ডেক্সে দেখে নিন, এবার যে কোনো রিপোর্ট দেখুন, আমি মানে পার্টিসিপেশনের কথা বলছি। এবার উল্টো কেন্দ্র রাজ্য যে কোনো যাদের মানে কমিটি তৈরি হয়েছে তাদের ইন্ডেক্সে দেখুন, কেন বাঙালি মুসলমানরা নিচ্ছে? সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসায় বলি হচ্ছেন বাঙালি মুসলমান। মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল যাচ্ছে মুসলমান। তো বাংলায় তো বিজেপি নেই, বাংলায় তো বিজেপি কোনোদিন ক্ষমতা আসেনি। বাংলায় বিজেপি করার জন্য মুসলমান মেয়ে মহিলাদের ধর্ষণের শিকার হতে হয়েছে। বেশি না, ইলাম বাজার চা, বেশ কিছু লোক জেল খেটেছে। আমরা বক্তব্যতে দেখলাম মুসলমানদের কবর দিতে হয়, মুসলমানরা কবরে যায় মরে যাবার পর, সেখানে আমরা থেকে পুড়িয়ে মেরে দিল তৃণমূল, পুড়িয়ে মেরে দিল তৃণমূল। তাদের ডোল দিয়ে কি একটা চাকরি দিয়ে দেওয়া হলো, তারা চুপ, ভর পেট খেয়ে সন্ধ্যেবেলায় সে ইফতার করছে। ওদের মিটিং এর, ওদের ঈদের নামাজে, ঈদের অনুষ্ঠানে দাঁড়িয়ে গিয়ে মুখ্যমন্ত্রী গান্দা ধর্ম করছে। এর পরে ওরা বুঝতে পারছে না, আর তারপরে গিয়ে মহাকাল মন্দির বানাচ্ছে, দীঘায় জগন্নাথ দেবকে টেনে নিয়ে আসছে, ঘোষণা করে দিচ্ছে ধাম। শঙ্করাচার্যকে ছাপিয়ে গেছে মুখ্যমন্ত্রী, উনি দাম ঘোষণা করছেন। মুখ্যমন্ত্রী, ধাম ঘোষণা করে দিচ্ছে। এটাও একটা বাঙালিয়ানা যে আমি সব বলতে পারি। মানে যে কাজরা শঙ্করাচার্যরা যেটা করে থাকে ভারতবর্ষের, যে আমাদের মানে ছোটবেলা থেকে শুনে এসেছি, 4টে ধাম, 12টা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 51 পীঠ বা 51 না 52টা পীঠ, এগুলো শুনে আমরা বড় হয়েছি। আমরা সকলেই চাই এগুলো শুনে বড় হয়েছি। দিদি ধাম ঘোষণা করে দিলেন। তো দিদি অনেক কিছু করেছেন, সেইটার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই 9টা যাত্রা।
নটা যাত্রা যেটা আপনার প্রশ্ন ছিল, কেন নটা? দেখুন, আমাদের বিজেপির সাংগঠনিক ভাবে আমরা নটা ভাগে রাজ্যটাকে বিভাজন করেছি। আচ্ছা। তো একটা শিলিগুড়ি বিভাগ আছে, তাতে আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে জেলাগুলো, তাতে কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি আছে, জলপাইগুড়ি। আমাদের মালদা বিভাগ, তাতে 2 দিনাজপুর আর মালদা আছে। আমাদের নবদ্বীপ একটি বিভাগ আছে, সেখানে 2 নদিয়া, হুম। মানে রানাঘাট সাব ডিভিশন আর কৃষ্ণনগর সাব ডিভিশন, আর মুর্শিদাবাদের 3টি লোকসভা নিয়ে 3টি জেলা। তাই 5টা সাংগঠনিক জেলা নিয়ে ওইটা একটা বিভাগ আছে। আমাদের বর্ধমান বিভাগ আছে, বর্ধমান বিভাগের মধ্যে বর্ধমানের জেলাগুলো আছে, আসানসোল বিভাগ আছে, এবং মেদিনীপুরে বিভাগ আছে, হাওড়া হুগলি নিয়ে বিভাগ আছে, উত্তর 24 পরগনা একটা বিভাগ আছে, এবং কলকাতা বিভাগ। এই 9টা বিভাগে 9টি যাত্রা হবে, যেখানে আমাদের কাজ হবে রাজ্য তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে অপশাসন, তাদের দেওয়া প্রতিশ্রুতি যেটা তারা ব্যর্থ হয়েছে, সেটা মানুষের সামনে তুলে ধরা, এবং আগামী দিনে একটা অল্টারনেটিভ ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট যাতে আমরা দিতে পারি, উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে পারি। বিগত 1977 থেকে নিয়ে 2026 পর্যন্ত কেন্দ্র রাজ্যের সংঘাতে বাংলা ক্রমশ পিছিয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি গুগল করুন, আপনি দেখুন কত সময় লেগেছিল হাওড়া থেকে হুগলি সেতু তৈরি করতে, কিন্তু পরবর্তীকালে এই মানে দক্ষিণেশ্বরের কাছে নিবেদিতা সেতু তৈরি করতে কতক্ষণ লাগে? দাদা, বেলগড়ি এক্সপ্রেসওয়ে আমি যখন স্কুলে ছিলাম তখন শুরু হয়েছিল, আমি চাকরি জয়েন করার পর শেষ হলো। আমি টাইম স্প্যানটাই দেখুন আমি কতটুকুই যায়। সেটাই বোঝাচ্ছি। আপনি বলুন তো, বাংলা ছাড়া একটা রাজ্য আছে যেখানে মেট্রো রেলের একটা কানেক্টিভিটির জন্য রেলকে কোর্টে যেতে হচ্ছে? পুরো লাইনটাই আটকে আছে। শুধু এই একটা কানেক্টিভিটির জন্য পুরোটা আটকে রয়েছে, জাস্ট 100 মিটারের একটা কানেক্টিভিটি। সেই সরকার আপিল করছে আমার আপনার পয়সার টাকা দিয়ে, সুপ্রিম কোর্টের কাছে, যাতে না ওটা আমরা কাজ করতে দেবো না। এটা কোনো সভ্য ভদ্র দেশে, যেখানে গভর্নেন্স নিয়ে, যেখানে সামান্য পজিটিভিটি সেন্স থাকবে, সেখানে এটা হয়? এটা কি একটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট? আমি যেটা বলবো সেটাই হবে। সিলিংকে টাইম কত ছিল? মহারাষ্ট্রে সিলিং করেছে কত টাইমিং, তার টাইমিং কি 3-4 বছরের মধ্যে কমপ্লিট। এই বিগত 10 বছরে আপনি আসাম যান, আপনি অরুণাচল যান, রেল পৌঁছে গেছে নর্থ ইস্টের অলমোস্ট সবকটা স্টেটে। আগরতলা থেকে ট্রেন ছাড়ছে কলকাতা অব্দি। কত বড় বড় ব্রিজ হয়েছে। অরুণাচলে কোনো রেল কানেকশন ছিল না, মণিপুর মিজোরামে রেল কানেকশন ছিল না। তো যদি সেখানে হতে পারে, why not in বেঙ্গল? আপনি আজও সেই পুরনো দিন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কেন বলা হতো? তার কারণ ইনফ্রাস্ট্রাকচার নেই। কখন হাই টাইড, লো টাইড, কখন পর জল বাড়বে, তখন ভেসেল যাবে। আমাদের প্রকৃতির উপরে নির্ভর করতে হয়। আমি নিজে সাক্ষী, নীতিন গাডকারি যখন 2014 প্রথমবার মন্ত্রী হয়ে আসেন, তখন শিপিংটাও তার কাছে ছিল। তিনি শুধু রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিলেন, কোনো পয়সা দিতে হবে না, পোর্ট নিজের পয়সায় ব্রিজ করে দেবে। তখন দেয়নি। আপনি মনে করে দেখুন, 2016 সালে বিশ্ববঙ্গ ব্যবসা সম্মেলন, যেটা বিজিএস, তাতে অরুণ জেটলি এবং নীতিন গাডকারি দুজনই এসছে। আমি এয়ারপোর্টে রিসিভ করার জন্য গেছিলাম। আমি পার্সোনালি বলি ওনাকে যে আপনি এটা বলবেন, কারণ বাইরে থেকে লোকজন আসে, খুব অসুবিধা হয়। এই যে এত লোক কষ্ট পায় যেতে, কখন নামখানায় ট্রেনে নামবে, আবার ওখান থেকে ট্রিপল চাপা দিয়ে ঘুমিয়ে আছে, এবার আমরা দেখলাম কোনো অ্যারেঞ্জমেন্টই হয়নি। মানে এই যে হেনস্থা। আর এতে সাইক্লিং প্রসেসে বাংলার ইকোনমি ডেভেলপ করতো, লোকেদের ওখানে কর্মসংস্থান বাড়তো, 12 মাসের ওখানে ট্যুরিজম ডেভেলপ করা যেতে পারত। সুন্দরবন, কত প্রতিশ্রুতি, চিন্তা করুন তো সরকার আসার আগে। আপনি আমি আপনাকে জিজ্ঞাসা করছি, একটা কাজ বলুন। সুন্দরবন ছেড়ে দিন, কোথায় করেছে? আমি সেটাই বলছি, একটা কাজ যেখানে স্কোপ আছে, আপনি চাকরি দিতে পারবেন না, ভাতার
আমি বিরুদ্ধে নই, হুম কিন্তু আপনি যদি কর্মসংস্থান তৈরি করেন আপনাকে বাধা দেওয়ার প্রয়োজন নেই। হুম আজকে তরুণ সমাজ ১,৫০০ টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ করছে। এবার হয়তো বলা যাবে আমি তাদের বিরুদ্ধে বলছি, কিন্তু তাকে যদি আপনি চাকরি দিতেন, মানে চাকরি ইন দ্য সেন্স সরকারি চাকরি না, তাকে যদি আপনি চাকরির স্কোপ তৈরি করে দিতেন, সেখানে ইন্ডাস্ট্রি, সেখানে যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা যদি ফ্লারিশ করতো, হোটেলস হতো, গাড়ি চলতো, ট্যুর গাইড আসতো, লোকে যেত জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, ওখানে রিসার্চ হতো, বড় বড় মানে ভালো ভালো জাহাজ চলতো। হুম কই, এরা তো করলো না। ক্রুজ চলতে পারতো সুন্দরবনে। ড্রেসিং প্রপার নেই, হুম, ক্রুজ হয়তো হুম, আটকেও যেতে পারত, হুম, কিন্তু ছোট জাহাজ তো চলতে পারত। হুম, আমরা তো আগে যখন যেতাম ছোট ছোট জানতে পারি। স্টিমারেই যেতাম। হুম, তো আমরা তো পিকনিক করেছি স্টিমারের হুম, মধ্যে, ২ দিন থেকেছি। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলেন, উনি গোটা টিম নিয়ে গেছিল, বা টিমের মানে সবাই ফ্যামিলি নিয়ে গেছিল। তার মধ্যে ২-১ জন এখন তৃণমূল কংগ্রেসে আছে, কাউন্সিলর এমএলএ হয়ে গেছে ওই দলে থেকে, তারাও ছিলেন এখানে। তো ওই স্কোপটাকে তো আমরা কাল্টিভেট করতে পারলাম। হুম, বাংলা একমাত্র রাজ্য যার কাছে সি কানেক্টিভিটি আছে, যার কাছে প্লেন কানেক্টিভিটি আছে, রোডস কানেক্টিভিটি আছে, রেল কানেক্টিভিটি আছে, পাহাড় আছে, অথচ নদী আছে, ৩ ফসলা জমি আছে, অথচ আমরা পিছিয়ে যাচ্ছি। শুধু স্লোগানে এগিয়ে বাংলা, বাকি সমস্ত দিকে পিছিয়ে বাংলা। এটাই পরিবর্তন যাত্রার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার কাজ আমাদের। আর শুধু বিরোধিতা নয়, আমরা অল্টারনেটিভ দেব। আমাদের অল্টারনেটিভ হচ্ছে এখানে ডবল ইঞ্জিনের সরকার হবে, যেটা আমি শুরু করেছিলাম, যে কেন্দ্রের বিরোধিতায় সমস্ত জিনিসের মধ্যে রাজনীতিকে নিয়ে এসে ডেভেলপমেন্টের নামও পলিটিক্স করে, সরকারি পয়সাকে সাইফন করে পার্টি অ্যাকাউন্টে নিয়ে চুরি করার যে প্রবণতা। আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে, উনি বাংলার আবাস যোজনা চালু করছে। স্বচ্ছতার নামে প্রত্যেক বাড়িতে টয়লেট বানানোর জন্য কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে, উনি সেই পয়সা ওইখানে ডাইভার্ট করছেন। আর ওনার ভাইরা কি করছে, ১২,০০০ টাকা কেন্দ্রে, ৫,০০০ টাকা তারা কি কেটে নিচ্ছে। যে আবাস যোজনায় টাকা আসছে ৩০,০০০, ৩৫,০০০, ৪০,০০০ করে এক একটা সবকিছু থেকেই কাটমানি আসছে। কাটমানি আসছে। সিন্ডিকেটের পক্ষে স্টেটমেন্ট করছেন। হুম, অভিষেক ব্যানার্জি ইজ দ্য মেন কিংপিং অফ দিস সিন্ডিকেট। আমরা কি বলতে পারি এখন সিন্ডিকেট আর কাটমানি সরকার চলছে? সিন্ডিকেটের আমি কিংপিনের নাম বলছি অভিষেক হুম, ব্যানার্জি। দুর্নীতিতে প্রাতিষ্ঠানিক যে সাপোর্ট, তার কিংপিং ছিলেন রাজীব কুমার। হুম, তাই তিনি এলাম, তাই তাকে এলিভেট করা হয়েছে, ইমিউনিটি দেওয়া হলো, যাতে ভবিষ্যতে যদি জেলে যায় হুম, বলবে যে না আমাকে রিটায়ারমেন্টটা করো, আমার আমাকে কেয়ার করা হয়েছে। হুম, আপনি বলুন, চিফ মিনিস্টারের দেওয়া, মানে মমতা ব্যানার্জির দেওয়া এফিডেভিটটা আমি বলছি, ইডির রেড চলছে, তিনি গিয়ে আটকালেন। হুম। সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়ে কি বললেন, আমি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গেছি। ও যদি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওখানে উনি যদি গেছিলেন, তাহলে তাহলে বললেন কেন? তাহলে মনোজ বার্মা ওখানে কেন গেল, হুম, তাকে তো উত্তর দিতে হবে। এই সল্ট লেকে যখন উনি গেলেন, সেখানে রাজীব কুমার পৌঁছে দিলেন। তা একজন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি তে এক মহিলা যাচ্ছেন, সেখানে ডিজি পৌঁছবে? মানে পুরো স্টেট মেশিনারি নিয়ে গেছিলেন। আমি আম- আমি হুম, সেটাই বলছি, হুম। তো যদি তাই হয়ে থাকে, তো সিপি ক্যালকাটার ডিজি ওয়েস্ট বেঙ্গল কেন যাবে? হাইকোর্টকে কাজ করতে দিল না, হাইকোর্টকেও পার্লামেন্টারি অ্যাসেম্বলি বানিয়ে দিল, চিৎকার চেঁচামেচি করে ডিসকাশন বন্ধ। কোর্টের কাজ তো বারবারই অবস্ট্রাক্ট হয়ে পরের দিন যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে ইটস অ্যালার্মিং, এটা হতে পারে না, এটা চলতে পারে না। এইটা থেকে বাঙালিকে এবং বাংলাকে পরিবর্তন দরকার, এই জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি। দেখুন, ২০১৯-এর লোকসভা নির্বাচন, হুম, ২০২১-এর বিধানসভা নির্বাচন, ২০২৪-এর লোকসভা নির্বাচন, ৪০-এর ঊর্ধ্বে আমরা ৪০% ঊর্ধ্বে আমরা ভোট পেয়েছি ১৯, হুম, ৩৮% ঊর্ধ্বে ভোট পেয়েছি ২১-এ, হুম। ৩৮% ঊর্ধ্বে ভোট পেয়েছি আমরা ২৪। 24-এ। একটা স্ট্রিমলাইন তৈরি হয়ে গেছে, বিজেপি ৩৮%-এর আশেপাশে ঘুরছে, উল্টো দিকেও তারা ৪৩ থেকে ৪৬-এর মধ্যে ঘুরছে। বাংলায় এবং বাঙালির মানুষ ২০২১ থেকে ২০২৬ কোভিড দেখেছি, ২১ থেকে ২৬-এর মধ্যে পার্থ চ্যাটার্জির বান্ধবী
বাড়ির সেটি টাকা দেখেছি। কোটি কোটি টাকা। আজকে যারা বলছেন হুম ঘুরে ফিরে সমস্ত কথা এসআইআর এ নিয়ে আসছে, তার কারণ হচ্ছে তারা চায় না যে তাদের গভর্নেন্স নির্বাচনে আলোচনা হয়। তৃণমূল এসআইআর এ নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এসআইআর এ খেলতে দেবো না। এতদিন মমতার নিজের মাঠও মমতার ছিল, খেলাও মমতার মতো হয়েছে। এবার মাঠ জনগণের মাঠে জনগণের ইস্যুতে খেলা হবে, আর মানুষ খেলবে। 15 বছরের এই বঞ্চনা যন্ত্রণা সবকিছুর উত্তর মানুষ দেবে। 15 বছরে 15 গোলে আমরা হারাবো। নিশ্চিত এই রাজ্যে বিজেপি সরকার হবে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আর নয় তৃণমূল কংগ্রেস, অনেক হয়েছে, এবার পরিবর্তন দরকার। তাই এই বার্তা নিয়ে মানুষের কাছে যাওয়া, যে আর আগামী দিনে কোনো মাকে রাজনৈতিক কারণে তাকে সন্তান হারাতে হবে না। আমরা মানে মানুষের সামনে এটা রাখবো। আমরা পলিটিক্যাল যে হিংসা, রাজনৈতিক হিংসা বাংলা থেকে আমরা নির্মূল করব। রাজনৈতিক বিরোধিতা থাকবে, মতের হবে, পথের হবে, আদর্শগত হবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই তাদের কথা বলার অধিকার রাখবে। দীর্ঘ 5 বছরে শুভেন্দু অধিকারী 1000 বার কোর্টে গেছে, কিসের জন্য? এক পর এক ঘটনা ঘটছে, তার প্রতিবাদ করতে। এবার সন্দেশখালিতে মহিলাদেরকে সঙ্গে যা হয়েছে তার প্রতিবাদ করতে উনি যাবেন, পুলিশ যেতে দেবে না, তার জন্য ওনাকে কোর্টে যেতে হচ্ছে। বকটুইতে মুসলমানদের বেঁধে দিচ্ছেন, উনি যেতে পারবেন না। সন্দেশখালি ছেড়ে দিন, বারুইপুরে সভা করবেন, তার জন্য কোর্টে যেতে হচ্ছে। যে কোনো কিছু, সমস্ত কিছুর জন্যই তো কোর্টে না গেলে, কারণ পারেশানি নেই। আমি যেটা আগেই বললাম, প্রশাসনকে প্রাতিষ্ঠানিকভাবে কাজে কিভাবে লাগানো যেতে পারে, দলীয় রাজনীতিতে কিভাবে ব্যবহার করতে করা যেতে পারে। পশ্চিমবঙ্গে যে কেস স্টাডি, এতে পিএইচডি হবে আগামী দিনে, যে কিভাবে প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করা হবে। দাদা, একটা লাস্ট প্রশ্ন আপনাকে যদি বলা হয় 3টে জিনিস সেটা আপনারা মানুষের সামনে তুলে ধরতে চাইবেন পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে, যে এই 3টে জিনিস বিজেপি চেঞ্জ করবে ক্ষমতা এলে, আর মমতা টিএমসি গভর্নমেন্টের 3টে জিনিস যেগুলোতে তারা কমপ্লিট ফেলিওর, সেগুলো কি কি হবে? আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, আর এর জন্য কেউ দায়ী নয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা দল দায়ী। কারণ যখন একজন মুখ্যমন্ত্রী সেক্রেটারিয়েটে বসে ভারতের ফ্ল্যাগ লাগিয়ে ওইখান থেকে রাজনৈতিক বক্তব্য রাখে, আর এই নপুংসক আমলারা একবারের জন্য বলার সাহস দেখালো না যে দিস ইজ নট প্রপার, তাহলে সেখান থেকে তো কম্প্রোমাইজ হয়ে গেল। কোনো সাংবাদিক যারা নিজেরা ব্লগে, নিজের পডকাস্টে বা নিজেদের ফেসবুকের নিজেদের পেজে বা নিজেদের ইউটিউবে চ্যানেলে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেন যে মোদী কোনোদিন ইন্টারভিউ করেছেন কিনা, তারা একবারও বলে না যে জীবনে কোনোদিন ইন্দিরা গান্ধী কোনো ইন্টারভিউ দেয়। তারা একদিনও বলে না যে সোনিয়া গান্ধী কোনো ইন্টারভিউ দেয়, কোনোদিন ওইভাবে ইন্টারভিউ দেয়, তারা একবারও বলে। তারা এইগুলো প্রশ্ন তোলে। আমি তাদের কাছে বলছি, একবারের জন্য কেউ কোনোদিন লিখেছেন মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো হিসেবে নবান্নে বসে প্রেস কনফারেন্স করাটা ঠিক নয়, এটা কাম্য নয়। কারণ সিলেক্টিভ তারা সব দিকে, আক্রমণ করতে হবে একদম ওইভাবে। তো যেটা আপনি বললেন, প্রথম হচ্ছে ললেসনেস, আইন শৃঙ্খলা। আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ডেমোক্রেসির রেস্টোরেশন অফ ডেমোক্রেসির যে পার্ট 1 আইন শৃঙ্খলা, সেটা আমরা ঠিক করব। আপনি দেখুন, উত্তরপ্রদেশের চেয়ে খারাপ অবস্থা কোথাও ছিল? বিহার, উত্তরপ্রদেশকে তো আমরা রোল মডেল ছিল। বিহারে নির্বাচন হয়ে গেছে, একটা পাখিও মরে। সেটা সত্যি তো। কথায় কথায় বলা হতো আরে ওইটা বাংলা বিহার নয়, বাংলা বিহার। বাংলা বিহারের চেয়ে অধম। যে কোনো নির্বাচনের জন্য কোর্টে যেতে হয়, একটা সমবায়ের নির্বাচন পুলিশ করাতে পারে না। তার মানে এটা নয় যে পুলিশ এফিসিয়েন্ট নয়। এবার পুলিশ যদি রাজীব কুমারের নেতৃত্বে চলবে তো কি করে এফিসিয়েন্ট হবে? সরকার সন্দেশখালির সময় উনি যা যা বক্তব্য রেখেছে বাংলার মানুষ দেখেছে। তো বিষয় সবই মানুষের কাছে আছে। রাজ্যের আইন শৃঙ্খলা আমরা ঠিক করব। আমাদের প্রথম লক্ষ্য হবে
আইন শৃঙ্খলা ঠিক হলে বাংলা ইনভেস্টমেন্ট আসবে। হুম। যেখানে যেখানে যে ইন্ডাস্ট্রির সম্ভাবনা আছে সেটা যাতে ঠিকঠাক ভাবে দ্রুততার সাথে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যাতে আর কোনো বাঙালি ভাই বোনকে এই রাজ্য যাতে না ছাড়তে হয়। এডুকেশন ব্যবস্থা যেটা পুরো ধ্বংস হয়ে গেছে, সেটা রিস্ট্রাকচারিং দরকার, যাতে আর কোনো ছাত্রছাত্রী ক্লাস 12 পাস করার পর বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে না হয়। যে সরকারি হসপিটালগুলো যে বেহাল অবস্থা, কমপ্লিটলি চোরেদের মানে আখড়া তৈরি হয়েছে, যেখানে ওষুধ সাপ্লাই থেকে শুরু করে বাকি সমস্ত জিনিস একদিকে ঢুকছে, উল্টো দিক থেকে বেরিয়ে যাচ্ছে, রুগীরা কিছুই পাচ্ছেন না। আর একদল দুষ্কৃতী সেখান থেকে কোটি কোটি টাকা রোজগার করছে। ওটা বন্ধ করতে, যাতে আগামী দিনে বাঙালিকে ভেলো না যেতে হয়, হায়দ্রাবাদ না যেতে হয়, চেন্নাই না যেতে হয়, এটা আমরা চেষ্টা করব। শিল্পে, শিক্ষায়, স্বাস্থ্যে, আইন শৃঙ্খলা, যাতে যত দ্রুততার সাথে আমরা উন্নয়নের যে রাস্তায় নিয়ে যেতে পারি তার চেষ্টা করব, যাতে মানুষ সুখে শান্তিতে থাকে, রাজনৈতিক সংঘর্ষ যাতে বন্ধ হয়, প্রকৃত অর্থে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা হয়, সবাই নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারে, এই ধরনের একটা পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করব। কেন্দ্রে মোদিজির সরকার, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার যৌথভাবে বাংলা এবং বাঙালির যে পুরনো গৌরব সেটা যাতে আরেকবার আমরা মানে ফিরিয়ে আনতে পারি। যে বলা হয় বাঙালি চাকরিজীবী, বা আমি বলবো বাঙালিকে রামদুলাল সরকারকে জানা উচিত। কে ছিলেন রামদুলাল সরকার? রামদুলাল সরকার ওয়াজ দ্য বিগেস্ট ইম্পোর্টার অফ ইন্ডিয়া। ভারতের ব্যাংকিং সিস্টেম, রবীন্দ্রনাথের পারিবারিক ব্যবসা ছিল, সেখান থেকে বাঙালি হয়ে গেল চাকরিজীবী। এ তো পোস্ট ব্রিটিশ এরা, আর এখন বাঙালি পরিযায়ী। 40 লক্ষ পপুলেশন হচ্ছে ব্যাঙ্গালোরে বাঙালিদের, দ্বিতীয় কলকাতা ব্যাঙ্গালোর। আপনি নয়ডায় যান, নয়ডা, মুম্বাই। ডোমেস্টিক হেল্প মানে বাঙালি। হুম। বাঙালি ঝি রপ্তানি করছে, শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। আমরা চাই এটা বন্ধ হোক। কলকাতা থেকে দক্ষিণ দিকে ট্রেনগুলোতে যেভাবে রুগীরা যা কষ্ট করে, সেটা যাতে বন্ধ হোক। আজকে সারা দেশে আপনি বিহারে কটা এমস, ইউপিতে কটা এমস, আর বাংলায়, নর্থ বেঙ্গলে তো এইমস হতেই দিল না। এই এন্টায়ার পরিস্থিতি যাতে বদলায়, আমরা তার দিকে কাজ করব, যাতে বাঙালি শান্তিতে বাড়িতে ঘুমোতে পারে, দুবেলা খেতে পারে, এবং সম্মানের সাথে মহিলারা 24x7 বেরোতে পারেন। যোগীজি রাজ্য সেটা ভারতকে দেখিয়েছে, বর্তমান বিহার সরকারও সেটা দেখানো শুরু করেছে। মাত্র কয়েক দিনের মধ্যে ওইখানকার স্বরাষ্ট্র দপ্তর বিজেপিতে এসছে, এখন ডেপুটি সিএম তার হাতে এখানে স্বরাষ্ট্র দপ্তর। আপনারা দেখছেন কিভাবে চলছে। আমি নিশ্চিত বাংলার মানুষ এবার বিজেপিকে আশীর্বাদ করবেন, এবং নতুন বাংলা বলে কিছু নেই, বাংলা যা ছিল সে বাংলাকেই আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি। পুরনো গৌরব। ভালো লাগলো শুনে দাদা। আশা করছি বিজেপি সরকার আসার পর আমাদের অনেকেই, আমরা যারা বাইরে যেতে বাধ্য হচ্ছি কাজকর্মের জন্য, চাকরি বাকরির জন্য, তারা ফিরে আসতে পারবো। ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে আড্ডা মেরে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম পরিবর্তন যাত্রা। আশা করছি আপনারা যে মেসেজ আছে আপনাদের, যেটা ফেলিয়ার, গভর্নেন্স ফেলিয়ার এখনো অব্দি, সেটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ।